প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চ্যানেল 19 টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মঞ্জুর শওকত। আমি লন্ডন স্টুডিও থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আর এই করোনা ভাইরাসকে নিয়ে যতটুকু সম্ভব আমরা কিছু অভিজ্ঞতা এবং কিছু উপদেশও আপনাদের সাথে শেয়ার করব। আমাদের আজকে দুজন বিশিষ্ট অতিথি আছেন। আমি খুব শীঘ্রই পরিচয় করে দিচ্ছি তাদেরকে। আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন চ্যানেল 19 টিভি যে অনুষ্ঠান, এটি আমাদের 6th এপিসোড এবং আপনারা যখনই চ্যানেল 19 এর ওয়েবসাইটে আপনারা যাবেন, আপনারা প্রত্যেকটি এর আগে যে কয়টি অনুষ্ঠান হয়েছে, প্রত্যেকটি অনুষ্ঠানে আপনারা দেখতে পারবেন। আর যেটি বলছি আমরা প্রত্যেকটি অনুষ্ঠানেই কিন্তু একেকজন এক্সপার্ট করে ২ জন করে এক্সপার্ট নিয়ে আসি, যারা আপনার আপডেটেড ইনফরমেশন নিয়ে আপনাদের সাথে একটুখানি নলেজ শেয়ার করার জন্য স্টুডিওতে আমাদের সাথে হাজির হন। এবং এই ২ জন অতিথি যারা এসেছেন তারা আমি বলব যে আই মাস্ট অ্যাপ্রিশিয়েট যে একে হচ্ছে ইউকের জন্য সানডেতে সময় ম্যানেজ করে এসেছে, আর বাংলাদেশের জন্য এটা ভেরি লেট 10 PM এট নাইট আমাদের অতিথিরা এসেছে। আমি শুরুতে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের অতিথি। প্রথম অতিথি আছে আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে ডাক্তার হাসিনা নাসরিন। ডাক্তার হাসিনা নাসরিনকে আপনারা দেখতে পাচ্ছেন। ডাক্তার হাসিনা নাসরিন বর্তমানে উনি চিটাগং মেডিকেল কলেজে একজন ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট হিসেবে কাজ করছেন এবং ডাক্তার হাসিনা নাসরিন হচ্ছেন বাংলাদেশের প্রথম ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট ইন দ্য কান্ট্রি এবং ইনফেকশাস ডিজিজ এমন ট্রপিক্যাল মেডিসিনের জন্য। তার পাশাপাশি ডাক্তার হাসিনা নাসরিনের আরেকটি হ্যাট আছে, সেটি হচ্ছে যে উনি চিটাগাং মেডিকেল ইউনিভার্সিটির রেজিস্টার্ড। দ্যাটস এ হিউজ রেসপন্সিবিলিটি ফর ডক্টর হাসিনা নাসরিন। এবং এর মাঝেও উনি যতটুকু সময় করতে পেরেছেন এবং আমি যখন ইনভাইট করেছিলাম তখন উনি আমাকে না বলেননি। যে কারণে আমি অত্যন্ত কৃতজ্ঞ ডাক্তার হাসিনা নাসরিনের কাছে এই স্টুডিওতে আমাদের সাথে আসে উপস্থিত হওয়ার জন্য। অনেক ধন্যবাদ ডাক্তার হাসিনা নাসরিন। আমরা আশা করছি আপনার কাছ থেকে যে ভিউয়ার যারা আছে তারা কিছু জানবে, তার পাশাপাশি হয়তোবা যেহেতু আপনি একজন ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট, পলিসি মেকাররাও কিছু হয়তোবা আপনার কাছ থেকে কোনো মেসেজ নিতে পারেন। আর আরেকজন আছে, আমি পরিচয় করিয়ে দিচ্ছি, ডাক্তার আফরিন সুলতানা। এবং আফরিন হচ্ছে আমাদের, আমি যে মেডিকেল কলেজ থেকে পড়েছি, সলিমুল্লাহ মেডিকেল কলেজে, এই একজন ফেলো আপনার এসএসএমসিয়ান। এবং আফরিনের অভিজ্ঞতা কিন্তু অনেক। আফরিন বাংলাদেশে থাকতে অ্যানেস্থেশিয়াও কাজ করেছে, আর কখনো সে ভাবেনি যে কোনো একটা সময় যখন অ্যাকিউট মেডিসিনে আসবে, যখন এই যে অ্যানেস্থেশিয়া তার যে এক্সপেরিয়েন্স যে এইভাবে কাজে লাগাতে পারবে এবং কোভিড-19 ক্রাইসিস যে শুরু হবে, আমার মনে হয় না আফরিনের ক্যারিয়ার প্ল্যান এটা ছিল আমি ক্রিটিক্যাল কেয়ারে কিছু ট্রেনিং নিব, তারপরে অ্যাকিউট মেডিসিনে ট্রেনিং নিব, তারপর করোনা ভাইরাস আসবে, তারপর আমি এগুলো ট্যাকেল করব। আমি যে কারণে বলছি আফরিন ইজ এ ফ্রন্ট লাইন ফাইটার, আমি বলছি জেনারেল আফরিন বলছি, কারণ হচ্ছে যে এই ইনভিজিবল যে ব্যাটল ফিল্ড আছে, এই ব্যাটল ফিল্ডে আপনি একজন একজন সম্মুখ লাইনে ফ্রন্ট জেনারেল। আপনি প্রতিনিয়ত ট্যাকেল করেছেন সিন্স মার্চ, ব্যাক ইন মার্চ, যখন করোনা ভাইরাস এই দেশের জন্য একটি বড় প্রবলেম হিসেবে দেখা দিয়েছে। আপনি ডে ওয়ান থেকে ইউ আর ইনভলভ উইথ ইউর টিম ইন বাসিলিয়ন হসপিটাল। আমরা আশা করছি যে আপনাদের দুজনের কাছ থেকে যে আমরা যে ইনফরমেশন গুলো জানবো, সেগুলো আমাদের ভিউয়ার যারা আছে তাদের অনেক কনফিউশন, অনেক কিছু ক্লিয়ার হবে। আমরা কি ডাক্তার নাসরিন, হাসিনা নাসরিন কি দিয়ে শুরু করতে পারি আফরিন? জি, অবশ্যই আপনি স্যার। আমরা যাচ্ছি ডাক্তার হাসিনা নাসরিনের কাছে। আ দেখুন ডাক্তার নাসরিন, আপনি তো একজন ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট। সো এবং ইউ আর দ্য ফার্স্ট ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট ইন দ্য কান্ট্রি। আমি ব্রিটেনের কথা বলছি, যখন আপনার এই যে করোনা ভাইরাসে যখন খুব মা আ আ পুরোপুরি আপনার রোগীরা হসপিটালে ভর্তি হওয়ার আগে যেটি সবচেয়ে বেশি নাড়া দিয়েছে, যে একটি এপিডেমিওলজিক্যাল মডেল তৈরি হয়েছে। প্রেডিক্ট করা হয়েছিল কোন দেশে কতজন ইনফেক্ট হতে পারে, কতজন মারা যেতে পারে। এরকম একটা আ মডেল ডেভেলপ করা হয়েছে। এবং যিনি এই মডেলটি ডেভেলপ করেছেন এবং যার টিমটি এই মডেলটি ডেভেলপ করেছেন, ইন্টারেস্টিং ইজ এ ফেলো কলিগ অফ মাইন এট দ্য ইম্পেরিয়াল কলেজ লন্ডন, প্রফেসর নাইজেল ফার্গুসন। অ্যান্ড হি হ্যাজ ডান, হি ইজ এন ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট অ্যাজ ওয়েল। সো আমি আপনার কাছে যে জিনিসটি জানতে চাচ্ছি, আপনি তো প্রথম ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট ইন দ্য কান্ট্রি। হাউ মাচ ইউ আর ইনভলভ? কতখানি আপনার, যখন এই যে করোনা ক্রাইসিস বাংলাদেশে শুরু হয়েছিল, কতখানি আপনি নিজেকে সম্পৃক্ত করতে পেরেছেন, বা কতটুকু গভর্নমেন্ট আপনাকে সম্পৃক্ত রেখেছে?
ধন্যবাদ ডাক্তার মঞ্জুর, ধন্যবাদ চ্যানেল 19 invite me such a wonderful program. Actually, coronavirus infection or COVID-19 infection, it's a infectious disease. Infectious disease specialist should be the leading physician in this infection control. আমি এবং অন্যান্য ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট যারা আছে অবশ্যই আমাদের যার যার জায়গা থেকে আমরা সেবা দিয়ে যাচ্ছি। অ্যাজ এ ক্লিনিশিয়ান আমরা পেশেন্ট সেবা দিচ্ছি, আর অন্যান্য যারা আছে যে যেখানে আছে, যে হসপিটালে আছে, সেটা তো আমরা আমাদের মতো দিয়ে যাচ্ছি। তবে সবচেয়ে একটা আশ্চর্যজনক ব্যাপার হলো 17 কোটি মানুষের এই দেশে ইনফেকশাস ডিজিজ এন্ড ট্রপিক্যাল মেডিসিন স্পেশালিস্ট হচ্ছি আমরা 8 জন। 17 কোটি মানুষের দেশে মাত্র 8 জন, এবং যে 17 কোটি দেশের মানুষ মধ্যে 8 জন ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট। আপনারা কি কখনো ফিল করেন বেশি হওয়া দরকার? আপনারা কি কখনো ফিল করেননি যে ইনফেকশাস ডিজিজ ক্যান ক্রিয়েট এ বিগ প্রবলেম ইন দ্য কান্ট্রি? আপনারা কি গভর্নমেন্টকে কখনো ফোরকাস্ট দিয়েছিলেন যে এই ধরনের প্রবলেম হতে পারে, বা আমরা মাত্র 8 জন আছি 17 কোটি মানুষের দেশে? আপনারা কি এই ধরনের কোনো প্রেডিকশন দিয়েছিলেন সরকারকে কখনো? আমরা যখনই কোথাও বলার সুযোগ হয়েছে, এবং এখন তো আমি একটা ইউনিভার্সিটির রেজিস্ট্রার আছি, আমি অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে আছি। আমি সবসময় প্রত্যেকটা সায়েন্টিফিক সেশন, প্রত্যেকটা মিটিং, সবখানেই আমি বলছি যে এটা একটা ট্রপিক্যাল কান্ট্রি এবং এখানে ইনফেকশন বলেন কিংবা কমিউনিটি ডিজিজ বলেন, এটার সাথেই আমাদের বসবাস করতে হয়। এর আগে গত বছর 4 বছর ডেঙ্গি হয়েছিল, চিকুনগুনিয়া হয়েছিল, এখন কোভিড-19 ওয়ার্ল্ড ওয়াইড এটা কিন্তু এখন প্যান্ডেমিক হয়ে গেছে। তো আমরা সব আসছি, এই দেশে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে থাউজেন্ডস ইনফেকশাস ডিজিজ এন্ড ট্রপিক্যাল মেডিসিন স্পেশালিস্ট তৈরি করতে হবে। এই ডিপার্টমেন্ট খুলতে হবে ইনফেকশাস ডিজিজ এন্ড ট্রপিক্যাল মেডিসিনের আলাদা প্রত্যেকটা মেডিকেল কলেজে, প্রত্যেকটা মেডিকেল ইউনিভার্সিটিতে, এবং পোস্ট কোর্স খুলতে হবে। এগুলা কিন্তু আমরা সবসময় বলে আসছি। আমি আপনার কাছে ডাক্তার হাসিনা আসলাম, আবার একটু পরে আপনার সাথে যোগ হচ্ছি। আমি এখন জয়েন হচ্ছি, আমি আফরিনের সাথে জয়েন হচ্ছি। ডাক্তার আফরিন, আপনি তো নাম্বারটি শুনে মনে হয়েছে আপনি একটু চমকে গিয়েছেন। 17 কোটি মানুষের জন্য মাত্র 8 জন ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট ইন দ্য কান্ট্রি। হাউ মেনি ইনফেকশাস? The thing is, আসলে বাংলাদেশে কাজ করছি তো আমি সারপ্রাইজ না। I mean, probably মানে এখন সবাই আসলে মেইনস্ট্রিম মেডিসিন স্পেশালিস্ট হতে চায়, মেডিসিন, কার্ডিওলজি বা আদার যেগুলা মেইন এন্ডোক্রাইনোলজি, নিউরোলজি, যেগুলা এখনো ডেভেলপমেন্ট বাকি। সো ইনফেকশাস ডিজিজ নিয়ে কেউ যে করবে, এটা হয়তো অনেকে সেই সাহসটা পায় না। এই সাহসটা কেন, কি কারণে? আপনি তো বাংলাদেশে যেটা বলেছেন যে আপনি বাংলাদেশে অনেকদিন কাজও করেছেন এবং বাংলাদেশকে ফলো করছেন, কিন্তু আপনি কেন, কোন ব্যারিয়ার আছে? যেমন এটা কি ব্যারিয়ার আছে যে ইনফেকশন? যেটা মনে হয় যেটা আমার ইনফ্রাস্ট্রাকচার, বিকজ ইনফেকশাস ডিজিজ হতে হলে তাদের মাইক্রোবায়োলজিতে অনেক পজিটিভ হইতে হবে। ইউ নিড মাইক্রোবায়োলজিস্ট, ইউ নিড স্যাম্পলিং, কালচার, এখানে অনেক ফান্ডিং এর দরকার আছে, তারপর অনেক কিছু ট্রিটমেন্ট ওয়াইজ করার দরকার আছে। আই থিঙ্ক অল অফ দিস ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ এগুলাতে কমতি আছে, আমার যেটা মনে হয়। না, এটা তো আপনি বলেছেন কমতি আছে। এখন আপনি ধরুন আপনি তো একজন করোনা ইউনিটেরও একজন ফিজিশিয়ান, একজন কনসালটেন্ট হিসেবে কাজ করছেন। এই কোভিড-19 যখন শুরু হয়েছে, প্রবলেম যখন শুরু হয়েছে, আপনাকে কি ইউকেতে ইনফেকশাস ডিজিজ আইডি স্পেশালিস্ট যারা আছে, আইডি কনসালটেন্টদের সাথে বা আপনার ফেলো কলিগদের সাথে কেমন আপনার পেশেন্ট নিয়ে আপনাদের ডিসকাস বা শেয়ার করতে হয়েছে?
আপনার কেমন করতে হয় রেগুলার? ইউজুয়ালি ভাই যেটা হয়েছে যে আমার ট্রাস্ট, তো ইংল্যান্ডে আপনি জানেন যে ট্রাস্ট ওয়াইজ এক একটা ট্রাস্টের এক এক রকম সিস্টেম থাকে। লাইক লন্ডনের ট্রাস্টের সব ট্রাস্ট কিন্তু ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট হয়তো নাই, কিন্তু there is a regional ধরেন আমাদের একটা এরিয়াতে 4টা ট্রাস্ট আছে, কিন্তু there will be an infectious disease consultant, যদি ওই ট্রাস্টে নাও থাকে আমরা তার অ্যাডভাইস নিতে পারি। আর আরেকটা যেটা থাকে যেটা রিজিয়নে যিনি মাইক্রোবায়োলজি। রিজিয়নে রিজিয়নে যেটা আছে, রিজিয়নে যিনি ইনফেকশাস ডিজিজ কনসালটেন্ট আছেন, তার অ্যাডভাইস নিতে পারেন। তাছাড়া একটি জিনিস বলেছেন আপনি তাছাড়া যেটা মাইক্রোবায়োলজিস্ট এর কথা বলেছেন। মাইক্রোবায়োলজি যিনি থাকেন, উনি শুধু এখানে মাইক্রোবায়োলজি জাস্ট কালচার তার রিপোর্ট দেন না, উনি কিন্তু ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিস্টও। সো আমরা এখানে কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করার আগে যদি ওটা ট্রাস্ট প্রোটোকলে না থাকে, আমরা কিন্তু মাইক্রোবায়োলজির অ্যাডভাইস ছাড়া ইউজুয়ালি কোনো অ্যান্টিবায়োটিক আমাদের ইচ্ছা মতো ইউজ করতে পারি না। বিকজ ইট অল ডিপেন্ডস লোকাল কালচার সেন্সিটিভিটিতে কি, এতে যেটা যেটা ফল যেটা ভালো হয়, যেটা যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, যেটা আমাদের দেশে যেটা দেখা যায় যে আপনি ওভার দ্য কাউন্টারে দোকানে গেলে অ্যান্টিবায়োটিক কিনতে পারেন, যা ইচ্ছা আপনি নিয়ে আসতে পারেন, সেইটা প্রিভেনশন হয়। সো দেয়ার ইজ আ মাইক্রোবায়োলজিস্ট যে আপনি অলওয়েজ আপনার অ্যাডভাইস নিতে পারেন। সো এটা হেল্পফুল। না, আপনি আপনি চমৎকার একটি কথা বলেছেন যে আপনি বলেছেন ইনফেকশাস ডিজিজ কন্ট্রোলে রিজিওনাল যে হয়তোবা ৩-৪টা হসপিটালের জন্য একজন কনসালটেন্ট হয়তোবা হেল্প করছেন এবং মাইক্রোবায়োলজিস্ট, ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিস্টের কথা বলেছেন। তো বাংলাদেশে তো প্রচুর প্রত্যেকটা হসপিটালে মাইক্রোবায়োলজিস্ট একজন না, অনেকজনে আছেন এবং তাদের মধ্যে সবাই মেডিকেলি কোয়ালিফাইড। ডু ইউ থিংক দ্যাট এই ধরনের মাইক্রোবায়োলজিস্ট যারা আছেন বাংলাদেশে বিভিন্ন হসপিটালগুলোতে কাজ করছে, যেহেতু ডাক্তার হাসিনা নাসরিন বলেছে ৮ জনের মতো আপনার ক্লিনিক্যাল ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট আছে। ডু ইউ থিংক বিফোর গেটিং অর ফুললি ট্রেইনড infectious disease specialist, do you think that microbiologist can play a role? What do you think, or what's your opinion? আসলে ভাই আমি মনে করি আমি অনেক মাইক্রোবায়োলজিস্টের সাথে গেছি যারা হচ্ছে আহ ইন্ডিভিজুয়ালি, যেমন ক্রিটিক্যাল কেয়ারে তারা ওয়ার্ড রাউন্ড করে মেডিকেল টিমের সাথে। তো আমাদের দেশে যদি এটা করা যায় যে মাইক্রোবায়োলজি যারা আছেন তারা যদি এরকম ক্লিনিক্যালি ধরেন সপ্তাহে একদিন বা এসব রুগী, স্পেশাল রুগীগুলাকে দেখে, তাহলে মনে হয় এই ইনফেকশাস ডিপার্টমেন্টটা ইট কুড বি লাইক কম্বিনেশন অফ দি infectious disease specialist, also the microbiologists with special interest যাদের in infectious disease or other disease তারা কিন্তু হেল্প করতে পারে। তাহলে হয়তো আপনার এই নাম্বার অফ ফিজিশিয়ান বলেন ওভারঅল এটা পেশেন্টের জন্য অনেক লাভবান হবে। অ্যান্ড ১৭ কোটি মানুষকে সবাইকে হয়তো দেওয়া যাবে না, বাট অ্যাটলিস্ট যেটা হচ্ছে থানা, ডিস্ট্রিক্ট হসপিটাল, মেইন সিটিতে এগুলা কিন্তু করা যায়। এগুলো কিন্তু এক্সিস্টিং যে ফ্যাসিলিটি আছে, এগুলোকে ধরুন রিসোর্সেস ম্যাক্সিমাইজ করলে কিন্তু আসলে তারাও কিন্তু সার্ভিসে অনেক কন্ট্রিবিউট করতে হবে। থ্যাংক ইউ ফর ইউর ওয়ান্ডারফুল সাজেশন। I would say that I think probably if any kind of other forum, if I can raise my voice, I definitely raise voice what you have just flagged up during this conversation. আমরা যাচ্ছি ডাক্তার হাসিনা নাসরিনের কাছে আবার। ডাক্তার আফরিন যে কথাগুলো বলেছে, আপনি তো শুনতে পেরেছেন, আপনি তো অবভিয়াসলি একজন ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট হিসেবে ইউ আর ফ্রাস্ট্রেটেড নট দ্যাট যে আপনার নাম্বার কমতে না, আপনার বিগেস্ট ফ্রাস্ট্রেশন হচ্ছে পেশেন্টরা তো এনাফ আপনার পাচ্ছে না, যেভাবে তাদের জন্য সেবা দেওয়া দরকার বা যতটুকু করা দরকার। এই ক্ষেত্রে যদি টেম্পোরারি বেসিসে যদি আপনার যদি ইন্টারিম বেসিসে যদি মাইক্রোবায়োলজিস্ট যারা আছে তারা যদি তাদেরকে যদি আপনারা চিন্তা করেন কম্বাইন্ড টিম বা joint effort যদি দেয়া যায়, do you think it could be we can take it to further level? We might raise some voice. Just we need to encourage microbiologists to come into clinical practice and help patients team to do a better practice or best practice. আপনার কি মনে হয় ডাক্তার হাসিনা নাসরিন? তাহলে আমরা হয়তো বা এটা নিয়ে আমরা আরেকটু দূর যেতে পারবো। আমি প্রথমে বলবো যে অ্যাকচুয়ালি একটা ইনফেকশাস ডিজিজের যে ম্যানেজমেন্ট সেটা টিম ওয়ার্ক, একটা টিম ওয়ার্ক। হ্যাঁ, তো টিম ওয়ার্কটা হবে এটা লিডিং ফিজিশিয়ান তো হবে ইনফেকশাস ডিজিজেস স্পেশালিস্ট। ইনফেকশাস ডিজিজেস স্পেশালিস্ট খুবই কম।
হচ্ছে ট্রিটমেন্ট গুলো সাথে যেমন মাইক্রোবায়োলজিস্ট আর ভাইরোলজিস্ট হতে পারে, সেটা হচ্ছে ইনভেস্টিগেশনের ব্যাপারটাতে তারা হেল্প করবে। উনি যেটা বলেছেন ডাক্তার, ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিস্ট ওভাবে তো আমাদের দেশে নেই। আমাদের যা আছে তারা হচ্ছে প্যারাক্লিনিক্যাল, শুধু ইন্টার্নটাই করে। হ্যাঁ, তারা ইনক্লুড হতে হবে। এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে যেমন একটা কোভিড-19 সেটাতে কিন্তু যখনই হার্ট হবে বা এফেক্টেড হবে কিন্তু কার্ডিওলজিস্টের সাজেশন লাগবে। আমার রেসপিরেটরি ডিজিজ তখন কিন্তু বিজনেস সাজেশন লাগবে। একজন প্রেগনেন্ট লেডি হলে আমার কিন্তু তখন কার্ডিওলজিস্ট সাজেশন লাগবে। এরকম আমার কিন্তু একটা টিম ওয়ার্ক হবে এটা। আর ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিস্ট আমাদের দেশের কোর্সটা ঠিক সেভাবে না, তবে কিছুটা তো হেল্প হবে, তবে এখানে ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিস্ট তো নেই। তবে আমার মনে হয় যে ডাক্তার আফরিন যেটা সাজেস্ট করেছে, আমার মনে হয় যে যেহেতু আপনার আনটিল আপনার ইনফেকশাস ডিজিজের যাতে ফুল টিম ডেভেলপ হওয়া পর্যন্ত ইন্টারিম বেসিসে যাতে মাইক্রোবায়োলজিস্টরা যদি কন্ট্রিবিউট করতে পারে, আমার মনে হয় যে একটা বেটার টিম হবে, স্ট্রঙ্গার টিম হবে। হ্যাঁ, যাই হোক, এগুলো সেটা তো আপনার আমি তো ব্যাপার বা বললাম আমরা টিম ওয়ার্ক, এটা একটা টিম ওয়ার্ক। হ্যাঁ, এটা একটা সুন্দর একটা সাজেশন, এবং এর সাথে আপনি যেটা অ্যাড করেছেন ভাইরোলজিস্ট, আফরিন বলেছে মাইক্রোবায়োলজিস্ট, আপনি অ্যাড করেছেন ভাইরোলজিস্ট। Obviously, one is a great team. One is a great team. You know, you have better possibility or better chance of winning your match. So, আমরা এখন জানতে চাচ্ছি ডাক্তার আফরিনকে একটি জিনিস জিজ্ঞেস করবো আমি। আপনি তো প্রচুর করোনা পেশেন্টকে ট্রিট করেছেন। তো সাধারণত কি ধরনের সিমটম নিয়ে করোনা পেশেন্টগুলো প্রেজেন্ট করতে পারে? আমরা ধরেন প্রথমে দেখেছি যে এনএইচএস এর সাইটে ছিল যদি কারো জ্বর কাশি হয় সেটাই মনে হয় করোনা ভাইরাস। কিন্তু ওভার দ্য টাইম, এই লাস্ট ফিউ মান্থসে আমাদের এরকম অনেক ধারণা থেকে আমরা কিন্তু সরে এসেছি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, বিকজ ইউ আর এ ফ্রন্টলাইন ফাইটার। জি ভাইয়া, তো এইটা আসলে ইন্টারেস্টিং বলতে হবে যে এই আমাদের সিমটমটা ছিল অনেকটা টাইম টাইম অনুযায়ী ছিল। প্রথম যখন আমরা শুনলাম যে চায়নাতে এরকম একটা ভাইরাস আসছে, সো তখন আমরা ইনিশিয়ালি ইউকেতে আমরা যেটা দেখতাম যে করোনা অনলি আমরা মনে করতাম ইফ এনিওয়ান ওয়াজ ট্রাভেলিং ফ্রম দোজ ফ্যাক্টরিজ, ওখান থেকে আসছে এবং জ্বর সর্দি কাশি নিয়ে আসছে, তো ওই তাদেরকেই আমরা করোনা চিন্তা করছিলাম প্রথম দিকে। তো আমাদের এটা ধারণাই ছিল না যে এটা অলরেডি স্প্রেড আউট হয়ে গেছে। সো দেন আমরা মার্চ ফেব্রুয়ারির শেষের দিকে কি মার্চের প্রথম দিকে আমরা কিছু পেশেন্ট আসা শুরু করলো যাদের কোনো ট্রাভেল হিস্ট্রি ছিল না, কিছুই ছিল না। ফ্লু লাইক সিমটমস যেমন সর্দি, গলা ব্যথা, কাশি, শ্বাসকষ্ট। এবং এরা যখন আসলো তখন দেখা গেল যে এরা আসলে দেখে খুব ভালোই মনে হচ্ছে, মানে নর্মাল সর্দি কাশির মতোই মনে হচ্ছে। কিন্তু আমরা যখন আপনি জানেন যে আমরা যখন A&E তে এই পেশেন্ট গুলা দেখি, তখন আমরা স্যাচুরেশন প্রোব যে থাকে সেটা দিয়ে আমরা অক্সিজেনটা দেখি, রক্তে কতটা অক্সিজেন আছে। তো আমরা যখন দেখতে পেলাম যে এরা দেখতে খুবই ভালো লাগছে, সুস্থ মনে হচ্ছে, কিন্তু এদের অক্সিজেনেশন ইজ ভেরি মানে লিমিটেড। অ্যান্ড চেস্ট এক্সরে করে দেখা গেল নিউমোনিয়া। তখন আমাদের ধারণা পাল্টাতে শুরু করলো। সো আমরা তখন থেকে মনে করলাম যে এনিওয়ান কামিং উইথ সিমটমস অফ লাইক সোর থ্রোট, গায়ে ব্যথা, জ্বর, সর্দি কাশি, ইউজুয়ালি ড্রাই কফ, শ্বাসকষ্ট, তারাই হয়তো কোভিড। দেন আস্তে আস্তে এটা কিন্তু চেঞ্জ হতে লাগলো। আমরা এরকম পেশেন্ট এরপর পেতে থাকলাম যে চেস্ট পেইন নিয়ে আসছে, যেটা প্রথমে মনে করতে হচ্ছিল কার্ডিয়াক সাউন্ডিং চেস্ট পেইন, এবং এদের হয়তো কার্ডিয়াক ট্রোপোনিন যেগুলো মার্কার গুলো হাই ছিল, কিন্তু অলসো এরাও কিন্তু কোভিড। পেশেন্ট আসলো কিছু ইরেগুলার হার্ট নিয়ে, কেউ আবার এর মাঝামাঝি কিছু পেশেন্ট আসা শুরু করলো যেটা অনলি জিআই সিমটমস নিয়ে আসলো, লাইক ডায়রিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল পেইন, প্যানক্রিয়াটাইটিস টাইপের সমস্যা নিয়ে। এবং আমি পেশেন্ট এমনও পেয়েছি যে এল্ডারলি পেশেন্ট, কোনো স্পেসিফিক কোনো রিজন নাই, হয়তো পড়ে গেছে, ফিলিং আনওয়েল, তারও দেখি করোনা পজিটিভ। এবং এমনও পেশেন্ট ছিল যারা আসছে যে নন স্পেসিফিক সিমটম, বলা যাচ্ছে না যে সর্দি কাশি নিয়ে, কিন্তু যেহেতু একটা তখন প্যান্ডেমিক হয়ে গেছে, আমরা তখন অল পেশেন্টকে কনসিডার করতাম করোনা আনটিল প্রুভেন আদারওয়াইজ।
থ্যাংক ইউ ডাক্তার আফরিন। আপনি আপনার অভিজ্ঞতা দিয়ে যেটি শেয়ার করেছেন, ভিউয়ার আপনারা যেটি এই অনুষ্ঠান যারা দেখবেন, যেটি ডাক্তার আফরিন খুব জোর দিয়ে বলেছে যে আনটিল প্রুভেন আদারওয়াইজ কোনো সিমটম দেখা দিলে আগে করোনাকে এক্সক্লুড করছেন তারা। তার কারণ হচ্ছে, একটি কারণ হচ্ছে যে করোনা ভাইরাস আমাদের শরীরে যেভাবে ছড়ায়, সেটি হচ্ছে যে এই ভাইরাসের যে প্রোটিনটি আছে আমাদের বডিতে একটি রিসিপ্টর আছে, এটা বলে যে H2 রিসেপ্টর। এবং শরীরের যেই অর্গানগুলোতে এই H2 রিসেপ্টরটা প্রচুর পরিমাণ আছে, যে ফর ইনস্ট্যান্স হার্টে বেশি আছে, লাংসে বেশি আছে, গাটে বেশি আছে, বা রক্তনালীগুলোতে আপনার বেশি আছে। তো এই অর্গানগুলোতে আপনার ইনফেক্টেড হওয়ার বেশি ঝুঁকিতে থাকে, যেটা ডাক্তার আফরিন মেনশন করেছেন। আপনার পড়ে গিয়েছেন, তারপর টেস্ট করার পরে হয়তো বা আপনার পজিটিভ পেয়েছেন, হয়তো ওনার ব্লাড প্রেশার সাডেনলি খুব ড্রপ করেছে। সো আপনারা কোনো কিছু যদি এরকম সিমটম, যেটি ডাক্তার আফরিন ক্লিয়ারলি মেনশন করেছে, নিজে নিজে ট্রিট করার জন্য বা নন কোয়ালিফাইড মেডিকেল বা নন কোয়ালিফাইড পার্সনের কাছ থেকে, অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়া যে সমস্ত মেসেজগুলো, এগুলো না শুনে, আই উড রিকোয়েস্ট, আই উড সাজেস্ট ইউ টু কন্ট্যাক্ট দ্য প্রপার পারসন, and you should contact a doctor or someone in medical practice. আমি এখন যাচ্ছি ডাক্তার হাসিনা নাসরিনের কাছে। ডাক্তার নাসরিন, এটি তো বলেছে ইউকের এক্সপিরিয়েন্সের কথা, আফরিন বলেছে। আপনাদের আপনি তো চিটাগং মেডিকেলে আছেন, বাংলাদেশে যে রোগীগুলো আপনারা পাচ্ছেন, তাদের ভিতরে কি ধরনের এই সিমটম গুলো লক্ষ্য করছেন, নাকি তার চেয়ে একটু ডিফারেন্ট কিছু আপনারা দেখছেন? পেশেন্ট আসলে তো 80% এর মতোই তো মাইল্ড সিমটম নিয়ে আসছে। তবে ফিভার, এই যে কাফ, যে রানিং নোজ, এগুলা নিয়েই সবচেয়ে বেশি আসছে। সোর থ্রোট, তারপর অ্যাবডোমিনাল সিমটম নিয়ে কিছু আসছে, সেটা হচ্ছে যেটা না ডায়রিয়া নিয়ে আসছে। যেটা আফরিন মেনশন করেছে যে তারা হ্যাঁ, ডায়রিয়া এই ধরনের সিমটম নিয়ে কিন্তু এসেছে। হ্যাঁ। এছাড়া আর তারপর অন্য কিছু কিন্তু পেশেন্ট আসছে এই যে আনওয়েলনেস, উনি যেটা বললেন ডাক্তার আফরিন, ওটাও আসছে। আবার কিছু আসছে যে তার মনে হয়েছে যে সে কন্ট্যাক্টে গিয়েছে কিন্তু অ্যাসিমটোমেটিক, সেরকম টেস্ট করে দেখা গেছে যে উনিও পজিটিভ। তো এরকম, তো মোরলেস সবচেয়ে বেশি ফিভার আর রেসপিরেটরি নিয়ে আমার মনে হয়েছে সবচেয়ে বেশি এসেছে। আপনি যে পেশেন্ট গুলো পেয়েছেন, যে নাসরিন বলেছে বাংলাদেশের জ্বর এবং মানে ফুসফুসের যে সিমটম গুলো আছে, এগুলো আপনার এক্সপিরিয়েন্স কি? আপনি যে পেশেন্ট গুলো পেয়েছেন, বিজার প্রেজেন্টেশন ছিল, নো ডাউট অ্যাবাউট দ্যাট, কিন্তু এর পাশাপাশি আপনার পেশেন্টদের মধ্যে কমনেস্ট প্রবলেম গুলো কি ছিল, সিমটম গুলো কি ছিল? ভাইয়া কমনেস্ট যেটা প্রবলেম, যারা অ্যাকচুয়ালি অ্যাডমিটেড হয়েছে, মানে অ্যাডমিশন পেশেন্ট গুলা যেগুলা ক্রিটিক্যালি আনওয়েল হয়েছে, সেগুলা কিন্তু মেনলি রেসপিরেটরি। আমরা তখনই পেশেন্ট অ্যাডমিট করছি যারা ধরেন স্যাচুরেশন লো, অক্সিজেনের দরকার হচ্ছে, ফিভার, ওইগুলাই হচ্ছে আপনার মেইনলি আমাদেরকে মানে ট্রিগার করছে যে এগুলা নিড অ্যাডমিশন। এছাড়া যেগুলা কার্ডিয়াক সিমটমস, লাইক জি। কার্ডিয়াক চেস্ট, ধরেন ইরেগুলার হার্ট রেট বা অ্যারিথমিয়া নিয়ে আসছে, মায়োকার্ডাইটিস কাইন্ড অফ, সেই সব পেশেন্টকেও আমরা অ্যাডমিট করছি, বাট তারা একটু লো নাম্বার ইন লো, যে তারা আইটিইউতে গেছে। মেইনলি যারা এন্ড আপ গোয়িং টু দ্য ক্রিটিক্যাল কেয়ার ওয়াজ মেইনলি দ্য রেসপিরেটরি পেশেন্টস, লাইক GI symptoms and other patient আমরা মোস্টলি এদেরকে ডিসচার্জ করেছি, প্রোভাইডেড দ্যাট তারা এল্ডারলি না বা ইলেকট্রোলাইট প্রবলেম না, তারা বাসায় ওগুলা ম্যানেজ করতে পারবে না। আর এখানে তো ভাই আপনি জানেন মোস্ট অফ দি এল্ডারলি আর ফ্রম কেয়ার হোম, তাদের তো বাসায় গিয়ে কেউ দেখাশোনার খুবই কম। সো কেয়ার হোম রেসিডেন্টস তারা যদি যায়, তারা এটাকে আরো ছড়াই দিতে পারে। সো সেই জন্য তাদের মানে ওভারঅল কন্ডিশন, তাদের ব্যাকগ্রাউন্ডটা কি, ডায়াবেটিস, হাইপারটেনশন, যদি এসব জিনিস বেশি থাকে, অলদো সিমটম যদি ডায়রিয়া, ভমিটিং বা ওই টাইপের লো সিমটমস নিয়েও আসে, তাদেরকেও আমরা অ্যাডমিট করেছি। বাট ওভারঅল আই থিঙ্ক ক্রিটিক্যালি ইল যারা ছিল, তারা মোস্টলি রেসপিরেটরি সিমটমস অ্যান্ড কার্ডিয়াক সিমটমস, আর কিছু ছিল যে আপনার থ্রম্বোএম্বলিজম, লাইক পালমোনারি ইনফেকশন ও সামথিং এম্বলিজম বা স্ট্রোক। আমরা কিছু ইয়াং পেশেন্ট পেয়েছি যারা স্ট্রোক নিয়ে আসছে, সেই সবগুলো আসলে অ্যাডমিশন হয়েছে। আসলে খুবই
শুরুতে দেখুন যখন মার্চ মাসের কথা আমি বলছি, যখন ব্রিটেনে আপনার যেমন মানুষকে জন্য যে NHS এর সাইটগুলোতে যখন দেয়া ছিল যে কি ধরনের সিম্পটম হলে আপনি করোনা বুঝবেন। এখন কিন্তু আস্তে, আস্তে আমরা কিন্তু অনেক জিনিস থেকে সরে যাচ্ছি। Because every day we are learning coronavirus. Who are dealing with coronavirus, either you are a clinician or you are in the lab or, or you are a scientist or you are a virologist, you are a politician. Like you need to take your decision. Like আপনারা যারা ব্রিটেনে আছেন তারা হয়তোবা খেয়াল করেছেন আজকে মিডল্যান্ডের একটি শহর লেস্টারে আবার নতুন করে চিন্তা করছে যে লকডাউন আবার ফিরে যাওয়ার জন্য, কারণ হচ্ছে ভাইরাল ইনফেকশন বেড়ে গেছে। সো এগুলো কিন্তু প্রত্যেকে এভরি টাইম আমাদের কিন্তু কিছু নিউ মেসেজ দিচ্ছে, নতুন ভাবে শেখাচ্ছে, এবং অনেক কিছু আমরা জানছি। আমি এখন আবার ডাক্তার আফরিনের কাছে যাব। ডাক্তার আফরিন, আমি আপনার কাছে জানতে চাবো করোনা ভাইরাসের টেস্ট নিয়ে। আপনাদের কাছে যখনই পেশেন্ট ভর্তি হয়েছে, করোনাকে কোন টেস্টের দ্বারা আপনারা ডায়াগনোসিস করেছেন দিস পারসন ইজ করোনা পজিটিভ? ভাইয়া আমাদের ট্রাস্টে যেটা আমি বলছি, আমরা পার্টিকুলারলি অ্যান্ড ওভারঅল আই থিংক অল ইউকে হসপিটাল যেটা আমরা করেছি RT-PCR, যেটা হচ্ছে আপনার অ্যান্টিজেন টেস্ট। এখানে আপনার পেশেন্ট আসলে আমরা যদি মনে করি যে এটা কোভিড হইতে পারে বা নাও, এখন তো প্রোটোকল চেঞ্জ, এনি পেশেন্ট হসপিটালে অ্যাডমিশন নিলে তাদের সবাইকে সোয়াব টেস্ট করা হচ্ছে। সো আমরা ওই হয় নেজাল সোয়াব ওর ওরোফ্যারিঞ্জিয়াল সোয়াব, এটা নিয়ে আমরা RT-PCR, যেটা রিয়েল টাইম RT-PCR, এই টেস্টটা করছি। তো এখন পর্যন্ত ডায়াগনোসিসের জন্য কিন্তু আপনার RT-PCR তার উপরে রিলাই করছেন, এবং ওই অনুযায়ী এখন ধরুন শুরুতে যখন মার্চের শুরুর দিকে আমি বলছি বা মিড মার্চ বা এন্ড অফ মার্চের দিকেও কিন্তু আপনার টেস্ট করার জন্য কিন্তু এনাফ কিট ছিল না, এদেশেও ছিল না। এবং এখন কিন্তু অনেক অ্যাভেলেবল কিট আছে যেটা PCR টেস্টের মাধ্যমে আপনারা তাড়াতাড়ি ডায়াগনোসিস করতে পারছেন। ধরুন আমি আপনাকে আরেকটু জিনিস জানতে চাচ্ছি, এমন কি হতে পারে কোনো পেশেন্টকে আপনি একবার PCR সিম্পটম আছে কিন্তু PCR টেস্ট আপনার নেগেটিভ আছে, তাকে কি আপনারা বলছেন যে না তার করোনার একেবারেই ঝুঁকি নেই? না ভাইয়া, এটা তো বলা এটা অসম্ভব। বিকজ আপনি জানেন, আপনি নিজেই জানেন যে RT-PCR টেস্টও ফুল প্রুফ 100% না। এটা 30% ফলস নেগেটিভ হইতে পারে, এবং অলসো ডিপেন্ড করে আপনি কোথা থেকে কিভাবে স্যাম্পলটা নিয়েছেন। যেমন হ্যাঁ, নেজাল সোয়াব যে আপনি ফলস পজিটিভ চান্স মোর দেন দি ওরোফ্যারিঞ্জিয়াল, which is more than আপনার যদি আপনি ফুটান থেকে নেন। সো ইট অলসো ডিপেন্ডস আপনি কে নিল, কিভাবে নিল, তারপর এটা ফলস পজিটিভ 30%, এটা লিখিত। অ্যান্ড দেন এমনও আমি দেখেছি আমার পেশেন্ট ছিল দুবার ফলস নেগেটিভ ছিল, এবং থার্ড টাইমে গিয়ে তার পজিটিভ আসছে। বা এই জন্য যদি একটা পেশেন্টের আপনি সাইন সিমটমস দেখে মনে করেন অ্যান্ড আদার ক্লিনিক্যাল মার্কার দেখে আপনার মনে হয় যে এইটা কোভিড, অলদো যদি এর আপনার অ্যান্টিজেন টেস্ট নেগেটিভ হয়, আমরা এটাকে পজিটিভ বলেই ধরে নিয়ে ওভাবেই আইসোলেশন করে ট্রিট করেছি। অত্যন্ত চমৎকার একটি ইনফরমেশন দিয়েছেন। ভিউয়ার, আপনারা এই অনুষ্ঠান যারা দেখছেন, আমরা পেয়েছি দুজন এক্সপার্টকে পেয়েছি। একজন আছেন ডাক্তার হাসিনা নাসরিন, শি ইজ ফার্স্ট ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট ইন বাংলাদেশ, এবং আছেন আফরিন সুলতানা, উনি হচ্ছে অ্যাকিউট মেডিসিন কনসালটেন্ট, উনি কাজ করছেন বাসিলিয়ন হসপিটাল ইন দ্য ইউকে। সো ভিউয়ার, আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আমরা যাচ্ছি ছোট্ট একটি কমার্শিয়াল ব্রেকে, তারপরে এসে আবার আপনাদের সাথে যুক্ত হব এবং আরো অন্য নতুন কিছু জিনিস আমরা আলোচনা করবো। সঙ্গেই থাকুন। aliflila.co.uk. Your fashion, your choice. চকোবাইটস শেয়ার না করে খাওয়া যায় না। ক্রাঞ্চি বিস্কিটে চকো চিপস ভরা চকো বাইটস, শেয়ার না করে খাওয়া অসম্ভব। কালকে ওকে, কাল দেখা হচ্ছে কিন্তু। রয়্যাল টাইগার নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি। রয়্যাল টাইগার।
আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, চ্যানেল 19 এর পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি হেলথ আস অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্টে। আমি আমাদের অতিথিদেরকে আবার বলছি, আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে ডাক্তার হাসিনা নাসরিন। শি ইজ দ্য ফার্স্ট ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট ইন বাংলাদেশ অ্যান্ড অলসো শি ইজ রেজিস্ট্রার ফর চিটাগাং মেডিকেল ইউনিভার্সিটি। ধন্যবাদ ডাক্তার হাসিনা নাসরিন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আর আমার সাথে ইউকে থেকে যুক্ত হয়েছেন Dr. Afrin Sultana. She is an acute medicine consultant in Basildon Hospital. She's a frontline general in battlefield in the UK. So এবং অনেক রোগীকে চিকিৎসা দিয়েছেন এবং ভালো রাখার জন্য ম্যাক্সিমাম এফোর্ট দিয়ে যাচ্ছেন। আমি শুরু করছি ডাক্তার হাসিনা নাসরিনের কাছ থেকে। আমরা তো প্রথম সেগমেন্টে অনেকগুলো জিনিস আমরা জানতে পেরেছি, অনেক সাজেশন, আপনিও সাজেশন দিয়েছেন, আফরিনও সাজেশন দিয়েছে। আমার প্রথম এখন জানতে ইচ্ছা করছে ইনফেকশন কন্ট্রোলের জন্য আপনারা এই যে বাংলাদেশে যে হসপিটালগুলো আছেন, দেখছেন বাংলাদেশে প্রচুর ডাক্তার মারা যাচ্ছে। ইনফেকশনকে কন্ট্রোল এবং প্রিভেনশন করার জন্য আপনাদের কি সিস্টেম বাংলাদেশে চালু আছে? ধন্যবাদ ডাক্তার মঞ্জুর। আসলে আমাদের বাংলাদেশে বেশ কিছু বিষয় ইতিমধ্যে মারা গেছেন, আপনি জানেন, ফ্রন্টলাইন ফাইটাররা। তো এটার জন্য তবে আমাদের যে বাংলাদেশের যে আপনি বাংলাদেশের মেডিকেল কলেজ থেকে পেয়েছেন ডাক্তার আফরিন, আপনিও বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোর পরিবেশ সম্পর্কে আপনারও ধারণা আছে। আমাদের সীমিত পরিসরে আমরা ডাক্তাররা সবাই চেষ্টা করে যাচ্ছি যে পরিস্থিতিটা সামলানোর জন্য। যেখানে পুরা পৃথিবী উন্নত দেশগুলো হিমশিম খাচ্ছে, সেখানে আমরা কিন্তু আমাদের ডাক্তাররা ভীত না, ডাক্তাররা চিকিৎসা দিয়ে যাচ্ছে। কিন্তু দেখা অবশ্যই যাচ্ছে যে ওনারা কিন্তু এখানে অনেক দেশ থেকে কাজ করছেন। আমরা অবশ্যই বলবো পেশেন্ট লোড বাংলাদেশের যারা খুবই কম, পেশেন্ট লোড খুবই বেশি। কারণ আমাদের এখানে করোনা পেশেন্টকে যখন আপনি ভর্তি করবেন হাসপাতালে, মিনিমাম 1 মিটার তার ডিস্টেন্স হতে হবে একটা পেশেন্ট থেকে একটা পেশেন্টের। তার ইনভেস্টিগেশন করতে হয়, তার এক্স-রে, ইসিজি সব পোর্টেবল হতে হবে। তার বিপি মারতে হলে তার স্টেথোস্কোপ, বিপি মেশিন সবই আলাদা। বারবার এটাকে কিন্তু ডিসইনফেক্টেন্ট করতে হবে, ডাকি পড়তে হবে এবং বারবার চেঞ্জ করতে হবে। ডর্নিং, ড্রপিং সবই আহ তো হতে হবে। তো এগুলা সবকিছুই তো বাংলাদেশে করা যাচ্ছে না, কারণ পেশেন্টের লোড এত বেশি। আপনি যদি আপনারা তো জানেন, আপনারা বাংলাদেশে কাজ করেছেন, তারপরেও ডাক্তাররা চেষ্টা করে যাচ্ছে। এখানে মেডিকেল কলেজ গুলাতে বা হসপিটাল গুলাতে ইনফেকশন প্রিভেনশনের এবং কন্ট্রোলের আলাদা কমিটি আছে, কিন্তু আমি বলবো যে এগুলাকে আরো কার্যকর। তো শুরুর দিকে যদিও পিপি নিয়ে একটু সমস্যা ছিল, কিন্তু এখন ইনশাল্লাহ এটা অনেকটাই পর্যাপ্ত এবং সরকার আহ, চেষ্টা করে যাচ্ছে। তবে যেটা বলবো আমি যে আসলে এত পেশেন্ট লোড বাংলাদেশের হসপিটালে, তাছাড়া পর্যাপ্ত ডাক্তার তো সেভাবে নেই, কিন্তু সবাই চেষ্টা করে যাচ্ছে। তবে না, ইনফেকশন অবশ্যই এখানে সবার যেহেতু এই করোনা যেহেতু কোনো ভ্যাকসিন নেই, কোনো নির্দিষ্ট ড্রাগ নেই, তাহলে একমাত্র তো এটাই আমাদের হাতে আছে, এটাই করতে হবে। যতটুকু পারা যাচ্ছে ইয়ের ফ্যাসিলিটিস এর মধ্যে বাংলাদেশে করা হচ্ছে, তবে আরো চেষ্টা করতে হবে, আরো control চেষ্টা করার। অবশ্যই। আপনি এখানে ধরুন প্রত্যেকটা ভুল থেকে কিন্তু একটা শিক্ষা নেওয়া উচিত সবারই। আমরা কেউ কারো শত্রু না, আমরা সবাই একটি কমন শত্রুর বিরুদ্ধে ফাইট করছি, সেটা হচ্ছে কোভিড-19 করোনা ভাইরাস। এই হবে। জায়গাটাতে আমাদের সবার একটা প্ল্যাটফর্মে আসা উচিত। এটি আপনি ওয়ার্ল্ডে যেখানে থাকুন না কেন, এটা এক প্ল্যাটফর্মে থাকলে এই ইনভিজিবল এনিমির সাথে আমরা বেশি ফাইট করতে পারবো। আমি চাচ্ছি ডাক্তার আফরিনের কাছে। আফরিন, আপনি তো শুনেছেন বা জেনেছেন, আপনিও বাংলাদেশে ইনিশিয়ালি ট্রেন্ড হয়েছেন, আমিও পড়েছি বাংলাদেশে, আমরা একই মেডিকেল কলেজে ছিলাম। তো ইনফেকশন কন্ট্রোলের ব্যাপারে আপনার অভিজ্ঞতা কি? এই আপনার যে ইউনিটে যারা আছেন, তা আপনি ইউ আর ইন অ্যাকিউট মেডিসিন আছেন। এখানটাতে ইনফেকশন ডাক্তারদের জন্য কি ধরনের, বা নার্স বা অন্য যারা আছে হেলথ কেয়ার প্রফেশনাল যারা আছে, তাদের জন্য ইনফেকশন কন্ট্রোলটা আপনারা কতটুখানি স্ট্রিক্ট থাকেন? ভাইয়া, সত্যি কথা বলতে ফার্স্ট ইনিশিয়ালি যখন আমরা ইউকেতে কিছু কন্ট্রোভার্সি ছিল মিনস WHO গাইডলাইন অ্যান্ড ইউকে পাবলিক হেলথ গাইডলাইনে একটু মানে পার্থক্য ছিল।
সো ইনিশিয়ালি যখন আমরা রোগী দেখছিলাম কোভিড পজিটিভ, তখন আমরা ফুল পিপিএ ছিল, কিন্তু যেটাকে আমরা রেসপিরিমিটার যেটা আমরা বলি FFP2 বা N95 যাই বলেন, আমি কিন্তু ইনিশিয়ালি প্রথম দিকে অনেক করোনা পজিটিভ কেস ক্রিটিক্যাল কেয়ারে গিয়েছিল। আমি সার্জিক্যাল মাস্ক বা ফুল জাস্ট সার্জিক্যাল মাস্ক অ্যান্ড সার্জিক্যাল গাউন পরে গিয়েছি, এবং এটাই মেনটেন করেছিলাম ওয়ার্ডে। দেন আফটার মার্চ আই থিঙ্ক, যখন এইটা আমাদের ইউকে তো আপনি জানেন ভাইয়া যে অনেক ডাক্তার, হেলথ নার্সেস আর Unfortunately, অনেকে আমাদের আহ, পরিচিত একজন সার্জন ছিলেন, ইউরোলজিস্ট ছিল ডাক্তার মাহবুব চৌধুরী ফয়সাল। উনিও স্যাডলি উই লস্ট হিম। এবং জি, এরকম এবং আমি অনেক মেনশনও করেছি। জি, এবং তখন আমরা খুব জোর দিয়ে আমাদের লাইক অ্যাসোসিয়েশন যেগুলো আছে, তারা খুব জোর দিয়ে এটাকে ট্রাস্ট ওয়াইজ এটা একটা ইয়ে করার চেষ্টা করে। দেন যেটা হলো, যেটা মেইনলি যেটা আসলে ট্রাস্ট ওয়াইজ, যেহেতু ট্রাস্ট গুলো ইন্ডিভিজুয়াল ট্রাস্ট ইউকেতে, তখন ট্রাস্ট এক একটা ট্রাস্ট নিজেদের প্রোটোকল অনুযায়ী সাপ্লাই দিতে থাকলো। সো আমরা আই থিঙ্ক এন্ড অফ মার্চে আমরা তখন যারা হচ্ছে রেড জোনে কাজ করতাম, বিকজ দ্য হোল হসপিটালকে জোনে ভাগ করে দেওয়া হয়েছিল। তখন ওই এনি আলাদা কোনো এনি ছিল না, পুরাটাই একটা কোভিড জোন ছিল, রেড জোন। কারণ শুধুই কোভিড কেস আসতো তখন, আর কিছুই আসতো না। তখন কোনো ইলেকটিভ সার্জারি বা সার্জিক্যাল গাইনি এগুলো সব বন্ধ হয়ে গিয়েছিল। সো রেড জোনে আমরা যারা থাকতাম, আর যারা হচ্ছে অ্যারোসল জেনারেটিং প্রসিজার করতো, লাইক যারা হচ্ছে অ্যানিস্থেটিস্ট, তারা সবাই ফুল গাউন রেসপিরিমিটার পড়েছিল। আর কিছু পেশেন্ট যারা কনফার্ম কোভিড অর হাই সাসপিশিয়াস অফ কোভিড, লাইক তারা যারা রেসপিরেটরি ইউনিটে চলে যেত, যাদের এনআইভি লাগবে বা হাই ফ্লো অক্সিজেন লাগবে, তারাও কিন্তু ফুল পিপিএ, দ্যাট ইনক্লুডস দি মাস্ক, রেসপিরিমিটার দেন হচ্ছে FFP3 N95, এগুলো সব থাকতেন। কিন্তু যেগুলো হচ্ছে ধরেন একটু মাইল্ড সিমটমস এর পেশেন্ট কোভিড, প্লাস মাইনাস যে আছে কি না আছে, তাদেরকে আমরা সার্জিক্যাল মাস্ক, গাউন, গ্লাভস এগুলো পড়েছি। কিন্তু যেইটা আমরা বলবো যে আমরা ওভারঅল ডাক্তাররা একটা জিনিস যেটা করতাম, আমরা যতটা সম্ভব নন টাচ টেকনিক একটা অ্যাডপ্ট করে নিয়েছিলাম, যে খুব জরুরি না হলে আমরা পেশেন্ট এক্সামিনেশন আগের মতো করতাম না। সো আমরা ওই ল্যাব ফাইন্ডিংস, ক্লিনিক্যাল হিস্ট্রি এগুলো দেখে আমরা পেশেন্ট ডায়াগনোসিস করতাম বা ট্রিট ক্লিনিক্যাল করতাম। জাজমেন্টে, কারণ ইট হ্যাঁ, অল সো অল কাইন্ড অফ নিজেদের প্রোটেকশনের জন্য আমরা একটু 1 মিটার দূরে থাকতাম, পেশেন্ট মাস্কে থাকতো। সো আমরাই এটা অ্যাডপ্ট করে নিয়েছিলাম। স্টেথোস্কোপ বন্ধ করে দিয়েছিলাম টোটালি ইনিশিয়ালি। আমি পার্সোনালি বলবো আমি স্টেথোস্কোপ ইউজই করতাম না। বিকজ পেশেন্ট সামনে আপনি দেখেই বলতে পারেন যে এটা কোভিড অ্যান্ড এটা নিউমোনিয়া আছে, স্যাচুরেশন লো, ইউ ডোন্ট অ্যাকচুয়ালি নিড ইউর স্টেথোস্কোপ। বাট আই উইল সে দ্যাট আমি নার্স আর আমার যারা আদার হেলথ কেয়ার ওয়ার্কার আছে, আমি তাদেরকে বলবো তারা ডিড দ্য ট্রেমেন্ডাস জব। ডাক্তাররা একটু বাঁচায় চলতে পারছে, কিন্তু আমি নার্সদেরকে ক্রেডিট দেবো, তারা তো পেশেন্টের একদম কাছে থেকে চিকিৎসা করছে। এটি তাদেরকে এটি আফরিন, আপনি যে জিনিসটি আপনি রেজ করেছেন, নার্সরা বা আদার হেলথ কেয়ার প্রফেশনালস যারা আছে, যেন ওয়ার্ড বয় যারা আছে বা হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট যারা আছে, বাংলাদেশের ক্ষেত্রে যারা ওয়ার্ড বয়, এই দেশের ক্ষেত্রে তারা হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট, তাদের কিন্তু একজন ডাক্তারের চেয়েও কিন্তু অনেক বেশি ঝুঁকি নিতে হয়েছে। কারণ তারা হচ্ছে পেশেন্টের সাথে বেশি কন্ট্যাক্টে ছিল। আনফরচুনেটলি যারা দিস ইজ ভাইয়া, যারা ডিপার্টমেন্টে আছে, যারা ইসিজি করছে, তারা কিন্তু অনেক ক্লোজে যেতে হচ্ছে, তারা ইচ্ছা করলেও আপনার দূরে থাকতে পারছেন। তো তাদের আমার মনে হয় প্রোটেকশনটাও অলসো খুবই জরুরি। খুবই খুবই প্রয়োজন। এবং আনফরচুনেটলি, এবং আমি শুধু বাংলাদেশ বলবো না, যে কোনো ডেভেলপিং এর কান্ট্রির ক্ষেত্রে যে আদার হেলথ কেয়ার প্রফেশনাল যারা আছে, তারা কিছু কিছু ক্ষেত্রে নেগলেক্টেড মনে হচ্ছে। এখানে উই আর ইন ওয়ান টিম, উই আর হেলথ কেয়ার প্রফেশনালস, whether you are a nurse, you are a doctor, or you are a physiologist, or it doesn't matter, আমরা সবাই টেকিং দ্য সেম রিস্ক। আমি এটা এটা আফরিন, আপনি অত্যন্ত সুন্দর কথা বলেছেন। আমি জানতে চাবো ডাক্তার হাসিনা নাসরিনের কাছে, আমি একটু আপনার কাছে আরো 2-1টি জিনিস আমি জানতে চাবো। দেখুন, বাংলাদেশে যখন এই যে কোভিড-19 ক্রাইসিস শুরু হয়েছে,
বাংলাদেশের যাদেরকে বিশিষ্ট ব্যক্তি বলা হয়, যাদেরকে সমাজে যারা বিশিষ্ট ব্যক্তি হিসেবে চিহ্নিত, তারা কিন্তু সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন না। তাদের শেষ ঠিকানা মনে হয় চিকিৎসার শেষ ঠিকানা হচ্ছে কম্বাইন্ড মিলিটারি হসপিটালে যাচ্ছে। মানে এবং আমি যদি বলবো যে ইট ইজ নট ক্রিটিসাইজিং এনি ইন্ডিভিজুয়াল, কেন জানি সরকারি হাসপাতালগুলোর উপর তাদের আস্থা কম, তারা সিএমএইচ এ যাচ্ছে। তাহলে তার কারণ আমি ধরে নিচ্ছি যে সিএমএইচ বেটার ফ্যাসিলিটি দিচ্ছে ম্যানেজমেন্টের ক্ষেত্রে। এটি আপনার কাছে কি মনে হয় যে কেন সিএমএইচ বেটার? মানে আমি একজন সাধারণ মানুষ, আমি যেটা অবজারভেশন থেকে যাচ্ছি জানতে পারছি যে সবাই সিএমএইচ এ বেড পাওয়ার জন্য লবিং করছে। তাহলে তো আমি একটু আগের প্রশ্নটাতে যাচ্ছি, যে যেখানে আপনি আমাকে বলেছিলেন যে ইনফেকশন কন্ট্রোল এন্ড প্রিভেনশনের জন্য ডক্টর হেলথ যে তারা কি নিচ্ছেন আপনারা। তো আমি তো তখন আমাদের এই সরকারি হাসপাতালগুলোতেও গ্রিন জোন, ইয়েলো জোন, রেড জোন ওরকম করা হয়েছে। ডাক্তার আফরিন যেভাবে বললেন, আমরাও নন টাচিং প্রসিডিউরেই পেশেন্ট দেখেছি, হিস্ট্রি অ্যান্ড ইনভেস্টিগেশন। বিশেষ করে আমরা আরটিপিসিআর করতে না পারলেও আমরা যখন হিস্ট্রি নিয়েছি, আমরা যখন একটা সিটি অথবা একটা এক্সরে করে দেখেছি যে বাইল্যাটারাল অপাসিটি তার আছে, বা সিবিসি করে যখন দেখেছি এটা ব্লাড পিকচারটা ভাইরাল ইনফেকশনের মতো, তখনই কিন্তু আমরা এটা ধরে নিয়েছি। কারণ আই এম দ্য ফিজিশিয়ান, আমি কনফিডেন্টলি এটা নোটিস করেছি। যখন একটা প্যান্ডেমিক কন্ডিশন হয় তখন কিন্তু আর শুধু ইনভেস্টিগেশনের জন্য বসে থাকতে হবে না, তখন সাসপেক্টেড কেসকেও কিন্তু কনফার্ম মতোই ট্রিটমেন্টটা দিতে হবে। ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই ওভারক্রাউডেড পিপলের যে সরকারি মেডিকেল কলেজগুলো আছে, সেখানে তো ডাব্লিউএইচওর যে 5টা স্টেপ আছে যে ইনফেকশন প্রিভেনশন এন্ড কন্ট্রোলের, সেভাবে তো আমরা মেনটেন করতে পারি না। কিন্তু সিএমএইচ যেটা করে, ওরা তো বাড়তি পেশেন্ট অ্যাডমিশন নিচ্ছে না। যেমন আমরা তো ফ্লোরে, বারান্দায় সবখানে আমাদের দেশে মেডিকেল কলেজে নিতে হচ্ছে। এটা তো আমরা এই দেখেছি, সব আমরা বাংলাদেশে ট্রেনিং হয়েছিল। হ্যাঁ, ফ্লোর হ্যাঁ, হ্যাঁ। বলেন তো ধরুন এইগুলার জন্য যখন সিএমএইচ এ যখন হ্যাঁ, জি বলুন সিএমএইচ এ ডাক্তার যখন নাসরিন বলুন। হ্যাঁ, সিএমএইচ এ ওরা কিন্তু ঠিকই প্রোটোকল মেনটেন করে ঠিক আপনারা যেভাবে চিকিৎসাগুলা দিচ্ছেন ওগুলা তারা তারা করতে পারছে। এমন না, আমাদের দেশের ডাক্তাররা খুবই এফিশিয়েন্ট এবং আমাদের দেশের ডাক্তাররা কোনো অংশে কম না। পপুলেশনের তুলনায় ফ্যাসিলিটি কম। আমাদের গভর্নমেন্ট সবসময় এটি ট্রাই করে, এটি কিন্তু এটি আসলে একটি চমৎকার একটি জিনিস আপনি মেনশন করেছেন। পাবলিক সেক্টরের ডাক্তার যারা আছে, মিলিটারি ট্রেন যারা ডাক্তার হচ্ছে, এখনো কিন্তু তারা ডিগ্রি করার জন্য কিন্তু আপনাদের কাছে আসছে। হয়তোবা আপনি চিটাগাং ইউনিভার্সিটির রেজিস্ট্রার, আমরা আপনার সাথে হয়তোবা অনেকে আসছে কিন্তু। কিন্তু দেখা যাচ্ছে যে একটা there is a lack in like ম্যানেজমেন্টের কথা যেটা বলেছেন যে বার্ডেন, আপনি খুব কারেক্টলি মেনশন করেছেন যে ফ্লোরে থাকতে হচ্ছে। আফরিন, আপনার নিশ্চয়ই মনে পড়ছে যে আমরা মিডফোর্ড হসপিটালে ইন্টার্নের সময় আমরা কত রুগীকে আমরা দিয়েছি এরকম ফ্লোরে, জায়গা নেই, তারপর কিন্তু স্পেশালি উইন্টার মান্থসগুলোতে কত কষ্ট করে জি আপনার করতে হচ্ছে। তো এই এই জি যে 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 সেই জি বলুন ডাক্তার আমি নাসরিন, যদি আপনি বলুন। ওখানকার টেকনোলজি গুলা বলি, যে আমরা যে ওনারা যে টেকনোলজি গুলা সিএমএইচ এ পাচ্ছে, ওগুলা তো আমাদের মেডিকেল কলেজে তো ওই ফ্যাসিলিটি গুলা নাই। সবকিছু তো মেনটেন করা সম্ভব হচ্ছে না, কারণ পেশেন্টকে ফেরত দেব কিভাবে? আমাকে তো মানবিক দৃষ্টি থেকে দেখতে হচ্ছে এই যে জিনিসটা। নাইলে ডাক্তার কিন্তু আমরা একই সাথে পোস্ট গ্রাজুয়েশন করছি, একই সাথে এমবিবিএস করছি, কিন্তু ওই যে ইনফ্রাস্ট্রাকচারের জন্য হয়তো ওনারা প্রেফার করেন। আমরা কিন্তু কোনো জায়গায় কিন্তু আমরা ডাক্তারকে কোনো জায়গায় ব্লেম দিচ্ছি না। আমি বরং আমি ডাক্তারদের ইজ এ ভেরি গুড ফ্রেন্ড। আমি ট্রাই টু এবং হেল্প করার জন্য অনেক কিছুই করছি। কেন তারা এতজন মারা যাচ্ছে? কেন তারা এত স্কিল থাকার পরও কেন তারা তাদের লেভেল অনুযায়ী, স্কিল অনুযায়ী তারা পারফর্ম করছে পারছে না? There is some gap or এটা some lacks. এটা কিন্তু আমাদেরকে দুইটা মেসেজ দিচ্ছে। নাম্বার ওয়ান হচ্ছে, আমরা যারা ডক্টর, যারা আমরা ফিজিশিয়ান, আমরা আমাদেরকে খুব নেগলেক্ট করছি। আমরা পেশেন্ট ভালো করছি কিন্তু নিজেদের ব্যাপারে আমরা সচেতন না। আর নাম্বার টু হচ্ছে, আমরা ফ্রন্টলাইনার ফাইটার, সেজন্যই আমরা আক্রান্ত হচ্ছি। এটা এটা স্যাডলি আসলে আমরা এতজন ডাক্তার বাংলাদেশে 65 এর মতো হারিয়েছি। আপনারা তো আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন এবং ভিউয়ার আপনারা যারা দেখছেন, ভিউয়ারদের ভিতরে যদি আপনারা কেউ ডাক্তারের চিকিৎসকও থেকে থাকেন, আপনাদের জন্য আমি জানাচ্ছি চ্যানেল 19 টিভির পক্ষ থেকে আগামী সপ্তাহ থেকে রেগুলার আমরা সপ্তাহে একটি অনুষ্ঠান করব, যেটা হচ্ছে যে ডক্টর সেফটি এবং কোভিড-19 করোনা ভাইরাস।
ওই অনুষ্ঠানটিতে আমরা যে কাজটি করব, ২ জন ব্রিটিশ ডাক্তার এবং ২ জন বাংলাদেশি ডাক্তার। আমরা ৪ জনকে এই অনুষ্ঠানটিতে নিয়ে আসব। নিয়ে এসে সবার অভিজ্ঞতা থেকে আমরা কিভাবে বাংলাদেশের ডাক্তারদের জন্য মোর সেফ এনভায়রনমেন্ট করা যায়, সেগুলো জিনিস নিয়ে আলোচনা করা হবে। ডাক্তার হাসিনা নাসরিন আমাদের ১ম অনুষ্ঠানটিতে জয়েন করছেন। অবশ্যই আফরিনকে আমাদের অন্য অনুষ্ঠানের জন্য I will contact you and let you know if you have got time, you can join and help Bangladeshi doctors. এবং আমি ডাক্তার আফরিনের কাছে আরেকটি যে আপনি তো শুনেছেন ডাক্তার হাসিনা নাসরিনের অভিজ্ঞতার কথা বলে যে উনি চমৎকারভাবে বলেছেন। আসলে এখানে ডাক্তারদের আপনার স্কিল নিয়ে কিন্তু সমস্যা না। There is some lacking. আপনার যে দেখুন ইউকেতে যখন কেউ অ্যাকিউট মেডিসিনে কাজ করে, কিছু কিছু স্পেশালিটিতে আছে, এগুলো হচ্ছে যে তাদেরকে অনেক অ্যালার্ট থাকতে হবে, ওদের ম্যানেজমেন্ট স্কিলসও কিন্তু অনেক বেটার থাকতেন মেনি আদার লাইক ক্রনিক প্রবলেমস বা অনেক লেস এমার্জেন্ট সিচুয়েশন। সো বাংলাদেশের এই যে প্রবলেমগুলো, এগুলোর ভিতর দিয়ে আপনিও গিয়েছেন, নাসরিন এখন আছে। ফরচুনেটলি আপনাকে আমাকে সেই অভিজ্ঞতাটা এখন ফেস করতে হচ্ছে না। এগুলোকে চেঞ্জ করার জন্য আপনার কি কোনো সাজেশন আছে কিনা? আপনি চমৎকার একটি সাজেশন এর আগে দিয়েছেন ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিস্টের জন্য। হ্যাঁ, ভাইয়া চিন্তা তো অনেক কিছুই করা যায়। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে যে সবকিছুর জন্য আপনার লাগবে যে আপনার গভর্নমেন্টের ঠিক থেকে আপনার ইনফ্রাস্ট্রাকচারটা ঠিক করতে হবে। বিকজ এখন হয়তো বাংলাদেশের মানুষ বুঝতে পারছে বা ওভারঅল মানুষ বুঝতে পারছে যে আমাদের আসলে গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোর কি অবস্থা, হাসপাতালগুলো। এটা আমরা জানি অনেক বছর ধরে। ধরেন যারা অ্যাফোর্ড করতে পারে, কাউকে দোষ দিচ্ছি না, হয়তো যারা অ্যাফোর্ড করতে পারে তারা বাইরের দেশে চিকিৎসা করতো বা চলে যেত ফর ট্রিটমেন্ট ওয়াইজ। সো আর আমরা যারা অ্যাফোর্ড করতে পারছিল না, যারা সরকারি হাসপাতালে যা ক্লিনিক্স এগুলোতে গিয়ে চিকিৎসা নিতে হচ্ছিল। কিন্তু যেহেতু এখন আপনি যেই হন না কেন আপনাকে নিজের দেশে চিকিৎসা নিতে হবে। সো আমার মনে হয় যে এখান থেকে ওভারঅল গভর্নমেন্ট, প্রাইভেট ইনস্টিটিউশন যারা সামর্থ্যবান আছেন তাদের সবাইকে মিলে লোকাল যে হসপিটালগুলো আছে, গভর্নমেন্ট হসপিটালগুলোকে মানে এগুলো চেঞ্জ করতে হবে। মানে টাকা দরকার হলে ফান্ডিং করতে হবে। আর আজকাল ইন্টারনেটে এভরিথিং ইজ অ্যাভেইলেবল। আগে যখন ছিল যে আপনার কেউ ইনফরমেশন জানতো না, কিন্তু এখন তো ইনফরমেশন আমি যেই চিকিৎসাতে দিতে পারি, একজন বাংলাদেশে যার ইন্টারনেটের সুবিধা আছে বা তারাও সেই ট্রিটমেন্টটাই দিতে পারছে। সো ট্রিটমেন্টের দেওয়া বা এক্সামিনেশন করা এগুলো একটা প্রবলেম না। প্রবলেম হচ্ছে যে নাম্বার অফ পেশেন্টস, এই পেশেন্ট গুলোকে আমরা কিভাবে সাহায্য করব। ইনিশিয়ালি গুটি কয়েক হাসপাতালকে করোনা বা কোভিড হাসপাতাল না বানিয়ে হয়তো সব হসপিটালকে একত্রিত করে সবখানেই আপনার হয়তো করোনা চিকিৎসা দেওয়া যেতে পারে। জাস্ট জোনিং করে বা একটু প্রিকশন মেনটেন করে প্রোটেক্টিভ রেড ইকুইপমেন্ট জোন, গ্রিন জোন এভাবে করে। মানে বার্ডেনটা সবাইকেই নিতে হবে, নট অনলি কয়েকটা হাসপাতাল। যেটি আপনি একটা চমৎকার জিনিস বলেছেন। দেখুন যখন করোনা ক্রাইসিস শুরু হয়েছে, আমি মার্চ মাসের কথা বলছি, ব্রিটেনের যে প্রাইভেট হসপিটাল যেগুলো আছে, ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু এটাকে ন্যাশনালাইজ করেছে। এখন কিন্তু ব্রিটেনের যত প্রাইভেট হসপিটালগুলো আছে এগুলো কিন্তু ন্যাশনাল হেলথ সার্ভিসের আন্ডারে আছে। অন্যদিকে আপনার বাংলাদেশের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে প্রাইভেট হসপিটাল যার উপরে আপনার ডাক্তারদের 2/3 হচ্ছে তারা প্রাইভেট সেক্টরে কাজ করছে বা পেশেন্টদের একটা হিউজ অংশ যাচ্ছে, অর্ধেকেরও বেশি যাচ্ছে প্রাইভেট হসপিটালে কেয়ারের জন্য, এবং এই সার্ভিসগুলো কিন্তু কমে যাচ্ছে। এই ক্ষেত্রে ডাক্তার আফরিন, আমি আপনার কাছ থেকে আমি একটু জানতে চাবো, আপনার কাছে কি মনে হয় যে এই যে প্রাইভেট হসপিটালগুলো যেগুলো আছে এগুলোকে ন্যাশনালাইজ করে পেশেন্টের বেটার এক্সপিরিয়েন্স হবে এবং কোভিডকে ফাইট করার জন্য স্ট্রঙ্গার হেলথ সিস্টেম হবে? আপনার কাছে কি মনে হয়? ভাইয়া এটা তো আসলে একটা কন্ট্রোভার্সিয়াল থিং। বাংলাদেশের প্রাইভেট হসপিটাল আর ইউকে এর প্রাইভেট হসপিটাল একটু ডিফারেন্স হয়তো আছে। বাংলাদেশের প্রাইভেট হসপিটাল গুলো অনেক ক্লিনিক আছে ছোট ছোট যারা নিজেরা ট্রিটমেন্ট করছে। হয়তো এই প্যান্ডেমিকের সময়ে গভর্নমেন্ট থেকে আসতে পারে যে সবাই চিকিৎসা দিবে।
এবং প্রাইভেট হসপিটালগুলো যদি এগুলো মেনে নেয়, এবং আমার মনে হয় যে গভর্নমেন্ট থেকে যদি ইনিশিয়াল আছে যে প্রাইভেট হসপিটালগুলোকেও এই প্রোটোকল দিয়ে চলতে হবে এবং পেশেন্ট অ্যাডমিট করতে হবে, রেড জোন, মানে সব ক্ষেত্রে একই চিকিৎসা হবে। সো আই থিঙ্ক ইটস পসিবল, কিন্তু এটা আসলে টোটালি নির্ভর করছে প্রাইভেট যারা হসপিটালগুলো আছে তাদের সাথে সরকারের একটা ইউনো কথাবার্তা বেটার বলা লাগবে, বা আন্ডারস্ট্যান্ডিং, যোগাযোগ আমি চ্যানেলটা বললেই ওপেন হতে হবে, dialogue। ওপেন করতে হবে, আমরা বললেই তো আমরা হবে না সবাই। আমি সবাইকে একটা পজিটিভ মাইন্ড নিয়ে আসতে হবে। ইয়েস, উই আর সার্ভিং পিপল অফ বাংলাদেশ। আমাদের সেটাই। মানে একটা টেম্পোরারি বেসিসের জন্য যদি সবার যদি ইউনিফাইড ফোর্স, ওয়ান ফোর্স, দ্যাটস ফোর্স ফর বাংলাদেশ। এবং আমার মনে হচ্ছে, দেখুন, আমরা কাউকে সমালোচনার জন্য যাচ্ছি না। আমাদের অনুষ্ঠানগুলো চাচ্ছে যে আমরা আমাদের কোনো ইনপুট, যখন সুন্দর সুন্দর কথা বেরিয়ে আসছে আমাদের বিভিন্ন অনুষ্ঠানগুলোতে, আমরা যদি মানুষের জন্য যদি আমাদের পলিসি মেকারদের মধ্যে যদি কেউ একটি অ্যাডভাইস বা একটা সাজেশনও নিয়ে থাকেন, এর কারণে যদি একটি লাইফও যদি সেভ হয়, এটাই হচ্ছে আমাদের সাকসেস। আমি যাচ্ছি ডাক্তার হাসিনা নাসরিনের কাছে। ডাক্তার নাসরিন, আপনার তো আমরা তো কোভিড নিয়ে অনেক কথা বলেছি। আপনি চিটাগাং মেডিকেল ইউনিভার্সিটির রেজিস্ট্রার। এখন আপনার এই যে ধরুন আজকে অনুষ্ঠানের মাধ্যমে ফর্মালি আরেকজনের সাথে পরিচয় হলো, ডাক্তার আফরিনের সাথে পরিচয় হলো। আফরিনের যে স্কিলস আছে, অ্যাকিউট মেডিসিনের যে স্কিলস আছে, আপনার কি মনে হয় যে এই ডাক্তার আফরিন সুলতানা যে স্কিলসটাকে আপনার ইউনিভার্সিটির যারা ট্রেনি আছে তাদের ক্ষেত্রে আপনি কোনো কিছুতে এটাকে কাজে লাগাতে পারেন? অফকোর্স, আসলে এটা তো একটা শেয়ারিং প্রোগ্রাম, যে এই যে আফরিনের কিছু অভিজ্ঞতা, আপনার কিছু অভিজ্ঞতা, আমার কিছু অভিজ্ঞতা, এই ৩ অভিজ্ঞতা হলে তাহলে একজন থেকে একজন শেয়ার করলাম। এবং যেহেতু আফরিন ইউকে তে কাজ করছে, ওখানকার তো ডেভেলপড কান্ট্রি, ওখান থেকে আমরা অনেক স্কিল আমরা গেইন করতে পারি। এবং আফরিন শুধু ইউকেতে শুধু একজন জুনিয়র ডাক্তার হিসেবে কাজ করে, একজন কনসালটেন্ট ফিজিশিয়ান হিসেবে অবশ্যই। কনসালটেন্ট আমি ইন অ্যাকিউট হ্যাঁ মেডিসিন। হ্যাঁ হ্যাঁ, অ্যাকিউট মেডিসিনে দেখুন বাংলাদেশে ওয়ান অফ দ্য ওভারলুকড স্পেশালিটি, আপনি মনে হয় আমার সাথে একমত হবেন, এমার্জেন্সি মেডিসিন বা অ্যাকিউট মেডিসিন, ইয়েস, এগুলো ইয়েস। কিন্তু ভেরি ওভারলুক। আমি আমি এই কথাটা বলতাম যে বাংলাদেশে যেমন ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট যেমন ল্যাকিংস আছে, তেমনি এই যে অ্যাকিউট মেডিসিন, এই যে ইমার্জেন্সি মেডিসিন যেটাকে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বলা হয়, এটার জন্য কিন্তু আইসিইউ এবং ভেন্টিলেটরে যখনই পেশেন্টকে দেওয়া হচ্ছে, আমরা কিন্তু এটার ল্যাকিংসটাও আমাদের কিন্তু আছে। তো এটাও আরো ডেভেলপ করতে হবে এই আমার আমার স্পেশালিটি। আমার মনে হচ্ছে কি, আজকে দেখুন, আজকে আমরা এই প্রোগ্রামে আমরা কোভিড-19 করোনা ভাইরাস নিয়ে যেমন কথা বলছি, আমরা রোগীকে আপনার বাঁচানোর চেষ্টা করছি বা সেবা দেওয়ার চেষ্টা করছি। এট দ্য সেম টাইম আমরা জানতে পেরেছি বাংলাদেশে স্যাডলি 65 এরও বেশি না আপনার পেশেন্ট মারা গিয়েছে। এবং অনেক ক্ষেত্রে বাংলাদেশে ট্রেনিং এর বা ডক্টর ট্রেইনড ডক্টর, যে বেটার ট্রেইনড আপনার স্কিল করার জন্য, সেক্ষেত্রে কিন্তু আর অনেক বড় বিশাল ল্যাকিং রয়েছে। আমি এখানে কাউকে আমি দোষ দিচ্ছি না। আমার কথা হচ্ছে, যখনই আপনার এই ইউনিফাইড হবো, যখন আমরা একসাথে কাজ করতে পারবো, দেখুন, যখন বাংলাদেশে সাকসেসফুল কোনো কিছু হবে, তখন সেটা প্রায় কিন্তু ডাক্তার হাসিনা নাসরিন আপনিও নিতে পারবেন, ডাক্তার আফরিন আপনিও নিতে পারবেন, আমিও নিতে পারবো। এবং ইন রিটার্ন আসলে পেশেন্টরা হচ্ছে সবচেয়ে বেশি বেনিফিটেড হবে। এবং আমি আশা করব যে অনুষ্ঠানগুলোর মাধ্যমে বিভিন্ন জন পরিচিত হচ্ছে এবং বিভিন্ন জন কিন্তু ইনিশিয়েটিভ নিচ্ছে যে একজন আরেকজনকে, কারণ ইউকেতে যিনি আছেন তিনি অবশ্যই বাংলাদেশে আপনার ইউনিভার্সিটিকে হেল্প করবে, বা বাংলাদেশে আপনি যেখান থেকে আছেন, আমাদের যদি ক্যাপাসিটি আছে, আমরা যদি কোনো র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালের জন্য, কোনো রিসার্চের জন্য আমরা যদি কানেক্টেড হতে পারি মোর, আমার মনে হয় যে আমরা অ্যাজ এ হোল ইন রিটার্ন কিন্তু বাংলাদেশকে শুধু মানে স্পেশালিটি গুলো ডেভেলপ করবো না, আমরা স্কিল ডাক্তার আমরা তৈরি করতে পারবো। আমি আজকে অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে এসেছি। বন্ধু, আমি আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে আমাদের যে ডক্টর মারা যাচ্ছে, এদের মধ্যে কিন্তু অ্যাকিউট মেডিসিনের ডক্টরের সংখ্যা বেশি। এবং ওই ডক্টর আফরিন থেকে ওরা আজকে অনেক কিছু শিখলো যে কি কি কারণে আমাদের ফলটা কোথায়। এই যে এটাও দেখুন, কিন্তু আজকে একটা অনুষ্ঠানের মাধ্যমে দেখুন আফরিন, আপনার হয়তো বা সানডে ইভিনিং টাইম, মানে এই সময়টাতে আপনাকে আমার ইনভাইট করার একটি কারণ ছিল। আমি বলছি আপনাকে, কারণ আপনার যে ফ্রন্ট লাইনে যে এক্সপিরিয়েন্সটা, যেটা নাসরিন বুঝতে পেরেছে, যে ডাক্তার হাসিনা নাসরিন বুঝতে পেরেছে, যে আপনার এক্সপিরিয়েন্সটা যদি শেয়ার করা হয়, তাহলে হয়তোবা আমাদের এই যে অ্যাকিউট মেডিসিনে ডাক্তার বেশি মারা যাচ্ছে, সেটি হয়তোবা কন্ট্রিবিউট করতে পারবো। যে কারণে আমরা যে অনুষ্ঠানটি করব ডক্টর সেফটি এবং
কোভিড-19 করোনা ভাইরাস। আমি অবশ্যই আপনাকে ইনভাইট করব। আপনি যদি আমাদের ওই প্রোগ্রামগুলোতে আপনার যদি ইফ ইউ ক্যান গাইড ডক্টর সেন, টেক অ্যাক্টিভ পার্ট ইন ডিসকাশন, আমার মনে হয় যে এখানে মনে হয় আমরা হয়তোবা ডাক্তারদেরকে আরো বেশি, যারা এখনো ইনফেক্টেড হয় না, তাদের ক্ষেত্রে মনে হয় আরো বেশি আমরা কিছু কন্ট্রিবিউট করতে পারবো। এবং অবশ্যই ভাইয়া। ডাক্তার হাসিনা হাসান, হুম, এবং ডাক্তার হাসিনা নাসরিন, আপনার সুন্দর যে আপনি যে জিনিসটি বলেছেন, আমার মনে হয় যে আপনার যে প্রপোজালের মাধ্যমে ডাক্তার আফরিন সুলতান উইল থিঙ্ক টুয়াইস, আই নিড টু কন্ট্রিবিউট ইভেন মোর ফর বাংলাদেশ, বিকজ আপনি একটা ইউনিভার্সিটির একজন রেজিস্ট্রার হিসাবে একটা দায়িত্বপূর্ণ জায়গা আছেন, প্লাস আপনি একজন ইনফেকশাস ডিজিজ কন্ট্রোলের স্পেশালিস্ট। আপনি বুঝছেন আসলে সমস্যাটা কত গভীরে আছে। আমরা আর মাত্র ২ মিনিটের মতো এই আজকে যে অনুষ্ঠান আছে, আর মাত্র ২ মিনিট বাকি আছে। আমি আফরিনকে বলব যে ডাক্তার আফরিন সুলতানা, আপনি যদি ১ মিনিটে যে আমাদের ভিউয়ার যারা আছেন তাদের জন্য যদি কোনো কিছু বলে থাকেন। তারপর আমি যাব ডাক্তার হাসিনা নাসরিনের কাছে। যেটা আমি বলবো আরকি, আমারও দেশে আত্মীয়স্বজন আছে। সো আমি যেটা অ্যাডভাইস অলওয়েজ দিই, আম এখন যেহেতু ঢাকা বলেন, বাংলাদেশের অন্যান্য শহরগুলোতে বলেন, আ করোনা ভাইরাস কিন্তু বাড়ছে। সো সবাইকেই মনে রাখতে হবে যে প্রিভেনশন করা। কারণ ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি এখন পর্যন্ত তেমন এফেক্টিভ নাই। অনলি ওয়ান ট্রিটমেন্ট এখন অ্যাপ্রুভড, যেটা আমরা ইউজ করছি। আ 80% কেসে মাইল্ড সিম্পটমস হবে, বাট 15% পেশেন্ট যারা এল্ডারলি আছে, যাদের ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, হাইপারটেনশন এগুলো আছে, তাদের কিন্তু হসপিটালাইজ হতে হবে। আরেকটা যেটা কথা হচ্ছে যে আম ভয় 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 পেলে চলবে না। আমাদের ডাক্তারদেরকেও আমি বলছি যে অনেক সময় করোনা ভাইরাস না হলেও অন্যান্য সিম্পটমস এর পেশেন্ট আসতে পারে। হার্ট ফেইলিউর, রেসপিরেটরি, সেইসব পেশেন্ট ভয়ে যেহেতু হাসপাতালে আসছে না, তারা কিন্তু মারা যাচ্ছে। সো আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদের হসপিটালকে নিজেকে প্রোটেকশন যতটা সম্ভব করা সম্ভব সেভাবে আমার পেশেন্টদেরকে হেল্প করতে হবে। আর যেটা বলা যে আমাদের প্রত্যেকটা মানুষ যারা ঢাকা, বাংলাদেশে আছেন, আপনারা যেটা প্রিভেনশন, যেটা ইনফেকশাস, হাত ধোয়া, ২ মিটার দূরত্ব বজায় রাখা, আম পারলে মাস্ক পরা, সর্দি কাশি বা থুতু না ফেলা, এই সমস্ত জিনিস এগুলো কিন্তু স্ট্রিক্টলি মেইনটেইন করতে হবে। মানুষের সাথে ঘোরাফেরা, মানুষের বাড়ি যাতায়াত করা, খুব প্রয়োজন না হলে বাইরে যাওয়ার অ্যাকচুয়ালি কোনো দরকার নেই। আমরা ৪ মাস ইউকেতে বন্দি জীবনই যাপন করছি। আমি জানি এটা অনেক ক্ষেত্রে খুবই কষ্টকর, যারা দিন আনে, দিনে চাকরি করে বা যেতে হয়। কিন্তু তারাও একটু সাবধানে থাকতে হবে। বাসায় এসে আ কারো সাথে মেলামেশা করার আগে গোসল করা, নিজে পরিষ্কার হওয়া, কাপড়টাকে ধুয়ে ফেলা, ইনফেকশন যদি কোনো সলিউশন থাকে সেগুলো দিয়ে ধোয়া, এইসব কিন্তু মেইনটেইন করে চলতে হবে। আর বাদবাকি যদি হয়েই যায়, আম as I said 80% কেসে এটা নিজেই ভালো হয়ে যায়। সপ্তাহখানেক হয়তো কষ্ট হয়। আর কোন রকম সিম্পটম দেখা দিলেই আপনাদের উচিত যে আপনার ঘরের মানুষ আ বা পরিচিত আর কারো মানুষের থেকে আপনাকে ১০ দিন বা ১৪ দিন আপনাকে isolate করে ফেলুন। আলাদা। ধন্যবাদ ডাক্তার আফরিন। আমি যাচ্ছি ডাক্তার হাসিনা নাসরিনের কাছে। আপনার কনক্লুডিং মেসেজ ডাক্তার নাসরিন। আমার কনক্লুডিং মেসেজটাকে আমি ২ ভাগে ভাগ করছি। ১ম এ হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য, যেটা ধরেন আপনি একটা সিনারিও কল্পনা করেন, যে একটা প্রত্যেকটা মেডিকেল কলেজ এবং মেডিকেল ইউনিভার্সিটিতে একটা ইনফেকশাস ডিজিজ ডিপার্টমেন্ট আছে। পেশেন্ট গুলা, তাদের জ্বর হলো, সর্দি কাশি হলো, সাসপেক্টেড করোনা, সে ওই ডিপার্টমেন্টে গেল, এবং যেগুলা ট্রিটমেন্ট নিয়ে 80% ওরা হোম ট্রিটমেন্ট নিচ্ছে এবং 20% ওরা অ্যাডমিটেড হচ্ছে ইনফেকশাস ডিজিজ ডিপার্টমেন্টে। তাহলে তো আর পেশেন্টদের এভাবে ছুটাছুটি হাহাকার করতে হতো না সারা দেশের মধ্যে। তাই আমাদের পলিসি মেকারদের কাছে আমার রিকোয়েস্ট যে ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস বাংলাদেশে বানাতে হবে, পোস্ট গ্রাজুয়েশন খুলতে হবে প্রত্যেকটা পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অ্যান্ড মেডিকেল ইউনিভার্সিটিতে, প্রত্যেকটা মেডিকেল কলেজে ডিপার্টমেন্ট খুলতে হবে ইনফেকশাস ডিজিজ অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের। তাহলে এই সমস্যাগুলা, এই যে কোভিড-19, ডেঙ্গি, চিকুনগুনিয়া, এই এপিডেমিক গুলা আমরা ঠিকভাবে কন্ট্রোল করতে পারবো। আর আরেকটা জি, পেশেন্টের কাছে যেটা ডক্টর আফরিন বলেছেন, আর আমি বলবো যে আপনারা মাস্ক পরুন, আপনারা সামাজিক দূরত্ব বজায় রাখুন, আপনারা ঘুরুন, এবং আপনারা ডাক্তারের পরামর্শ ছাড়া শুধু
শুধু মুখ দেখে মিডিয়া দেখে কোনো ওষুধ খাবেন না। করোনার কোনো চিকিৎসা নেই, এটা শুধু সিমটোমেটিক ট্রিটমেন্ট, সাপোর্টিভ ট্রিটমেন্ট। ধন্যবাদ ডাক্তার হাসিনা নাসরিন এবং ধন্যবাদ ডাক্তার আফরিন সুলতানা। উই আর ভেরি গ্রেটফুল টু বোথ অফ ইউ। আপনাদের যে মূল্যবান সময়টা দিয়েছেন অনলি ফর বাংলাদেশ পিপল, ইউ রিয়েলি কেয়ার বাংলাদেশি পিপল এবং পেশেন্ট যারা ভুগছে অথবা যারা স্যাডলি তারা আত্মীয় স্বজনকে হারিয়েছে। আমাদের অনুরোধ থাকবে আপনারা যে মূল্যবান উপদেশগুলো পেয়েছেন এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের ফ্রেন্ডদের সাথে আপনারা এই চ্যানেল 19 এর এই অনুষ্ঠানটি শেয়ার করবেন। অনেক ইনফরমেশন এসেছে এবং স্পেশালি যারা মনে করেন যে আপনাদের আত্মীয় স্বজনের মাঝে পলিসি মেকার আছে তাদের মাঝেও যদি ডিসকাস করেন যে অ্যাডভাইসগুলো এসেছে তাহলে সেক্ষেত্রে অথবা আমরা আরো বেটার স্ট্রঙ্গার হেলথ সিস্টেম করতে পারবো এবং আগামীতে হাসিনা নাসরিন আফরিন সুলতানা এবং আমরা তিনজনে একসাথে দেখি আপনাদের চিটাগং ইউনিভার্সিটির জন্য হোয়াট পজিটিভ চেঞ্জ উই ক্যান ডু ফর ইউনিভার্সিটি। আপনারা সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, দেখা হবে আগামী অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম।